গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। দেখো আজকে 1 সেপ্টেম্বর। তো 1 সেপ্টেম্বর 2025-এর যেসব কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে আমরা কভার করবো এই ভিডিওতে। প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আগামী পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, তাই প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা ফ্যাক্ট ভালোভাবে বুঝবে এবং খাতায় নোট করবে। তো চলো প্রথম প্রশ্ন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে, কানাডায় ভারতের হাই কমিশনার কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো এই হাই কমিশনার কথাটাকে আমি একটু বক্স করে রাখলাম, কারণ এটা আমি পরে একটু কিছু বলবো। তো কানাডায় ভারতের হাই কমিশনার কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে দীনেশ কুমার পট্টনায়ক। দেখো আমরা এই সম্পর্কে একটু দেখি যে ভারত সরকার কানাডায় ভারতের আহ, তার পরবর্তী হাই কমিশনার হিসাবে দীনেশ কে পট্টনায়ককে নিযুক্ত করেছে, যা এই দুই দেশের মধ্যে সম্পর্কের পুনরুদ্ধার করবে। কারণ সম্পর্কের পুনরুদ্ধার কেন? কারণ আমরা জানি বিগত প্রায় 3 বছর ধরে কানাডার সাথে ভারতের সম্পর্ক যথেষ্ট খারাপ, বিশেষ করে খালিস্তানি প্রসঙ্গে। তো এই সম্পর্ক পুনরুদ্ধার করার উদ্দেশ্যে হাই কমিশনার নিযুক্ত করা হয়েছে। সমান্তরালে মানে এর পরিবর্তে কানাডাও ভারতের ক্রিস্টোফার আহ, কুটারকে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেছে, কানাডার রাষ্ট্রদূত হিসেবে। ঠিক আছে, এবার দেখো এই দুটো শব্দ এখানে, রাষ্ট্রদূত আর এই হাই কমিশনারের মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যটা বলছে কি, যে একজন রাষ্ট্রদূত হলো একটি দেশের প্রতিনিধিত্ব করে, যেখানে আহ হাই কমিশনার হচ্ছে কমনওয়েলথ জাতি বা কমনওয়েলথ নেশনের মধ্যে প্রতিনিধিত্ব করে। মানে ইংল্যান্ড পৃথিবীর যে সমস্ত দেশগুলোকে শাসন করেছে সেই সমস্ত দেশগুলোকে বলা হয় কমনওয়েলথ নেশন। তো ভারত একটা কমনওয়েলথ নেশন, তো কানাডাও একটা কমনওয়েলথ নেশন। তো কানাডাতে ভারতের যে প্রতিনিধি গিয়ে সেখানে ভারতের প্রতিনিধিত্ব করছে, সেটা হচ্ছে হাই কমিশনার। ঠিক আছে, আর অন্যদিকে যখন কমনওয়েলথ নেশন ছাড়া অন্য কোনো দেশে ভারতের প্রতিনিধিটা গিয়ে ভারতের প্রতিনিধিত্ব করবে, তখন সেটা হয়ে যাবে অ্যাম্বাসেডর। ওকে, অ্যাম্বাসেডর। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা সম্প্রতি কিছু নিয়োগ আছে এখানে, যেটা তোমাদের আমি আগেও বলেছি, এখানে লিস্টেড আছে সব, তোমরা একটু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন 2 নম্বর আমরা দেখব, সম্প্রতি ভারত এবং কোন দেশে কৃষি ও সংশ্লিষ্ট খাতে সম্পর্ক জোরদার করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে, যার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট খাত, যার মধ্যে রয়েছে পশুপালন, গবেষণা, ফসল কাটার পরবর্তী সময় এবং খাদ্য নিরাপত্তা। দেখো এটা করা হয়েছে ভুটানের সাথে। দেখো স্ট্র্যাটেজিক্যালি ভুটান ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ চীন সবসময় ভুটান দখল এবং ভারতের কিছু অংশ, উত্তর পূর্বের কিছু অংশ দখল করার চেষ্টা করে, বা ভারতের সঙ্গে চীনের সম্পর্ক সেদিক দিয়ে খারাপ। ভুটানটা হচ্ছে উঁচু জায়গায়, যেখানে ডোকলাম আমরা বিভিন্ন সময় সংবাদপত্র পড়েছি। এই ডোকলামে ভারতের একটা সৈন্য ঘাঁটি আছে। কারণ ভুটানের সৈন্য দিক দিয়ে প্রতিরক্ষার দায়িত্ব কিন্তু ভারতের, সে ঐতিহাসিক সময় থেকে। তো তার জন্য ভুটান কিন্তু কূটনৈতিক দিক থেকে ভারতের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অবস্থান। তো সেই জন্য ভুটানের সাথে ভারতের সম্পর্ক চিরদিন ভালো ছিল এবং সেটা আজও ভালো আছে, ভালো থাকবে। দেখো সেই সম্পর্কে আমরা একটু দেখে নিই। কূটনৈতিক এবং উন্নয়নমূলক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মাওটা। ঠিক আছে, ভারত এবং ভুটান কৃষি ও সংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরো গভীর করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার মধ্যে পশুপালন উন্নয়ন রয়েছে। কারণ ভুটানের অন্যতম একটা জীবিকার মাধ্যম কিন্তু পশুপালন। থিম্পুতে স্বাক্ষরিত এই চুক্তিটি খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য শক্তিশালী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ও ভাগ করা দৃষ্টিভঙ্গিকে পুনরায় নিশ্চিত করে। ঠিক আছে, তো দেখো ভুটান সম্পর্কে আমরা একটু দেখে নিই। ভুটানের রাজধানী থিম্পু, ভুটানের মুদ্রা ভুটানি এনগুলট্রাম, এবং ভারতীয় রুপি কিন্তু সেখানে ব্যবহৃত হয়। আমার কাছে ব্যক্তিগতভাবে ভুটানের একটা টাকা আছে, যেটা ভুটান এবং ভারতের সীমান্তে, ভারতীয় টাকার যে মূল্য ভুটানের টাকা কিন্তু সেই একই মূল্য সীমান্তে। সরকারি ভাষা জাংখা এবং রাজা আছে জিগমো খেসার নামগিয়াল ওয়াংচুক। দেখো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, আহ, কোন দেশ 2025 সালে 25তম সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজন করবে বা করছে আজকের দিনে?
এটা হচ্ছে তিয়ানজিন চীনের তিয়ানজিন শহরে এটা অনুষ্ঠিত হচ্ছে। দেখো আমরা জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের সফরে বেরিয়েছেন। প্রথম হচ্ছে জাপান, দ্বিতীয় হচ্ছে চীন। বর্তমানে গতকাল তিনি চীনে পৌঁছেছেন এবং চীনে ছিলেন এই যে সম্মেলনটা, এসসিও শীর্ষ সম্মেলনে যোগদান করার উদ্দেশ্যে, এবং তিনি সেখানে যোগদান করেছেন। দেখো আমরা দেখব এসসিও তিয়ানজিন শীর্ষ সম্মেলনে 2025 সালে সাংহাই সহযোগিতা সংস্থা, যেটাকে এসসিও বলা হয়, 25তম রাষ্ট্রপ্রধানদের সভা পরিষদে, যেটা 31 থেকে 1 সেপ্টেম্বর আয়োজিত হচ্ছে, সেখানে আয়োজিত হয়েছে। এটি পঞ্চমবারের মতন চীনের অনুষ্ঠিত হলো। এটি বিশ্বের বৃহত্তম একটা সম্মেলন। শীর্ষ সম্মেলনের প্রধান স্থান ছিল তিয়ানজিন মাইজিয়াং কনভেনশন ও প্রদর্শনী কেন্দ্র। এই মাইজিয়াং কনভেনশন ও প্রদর্শনী কেন্দ্রতে এই শীর্ষ সম্মেলনটা এবছর অনুষ্ঠিত হয়েছে। ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শীর্ষ সম্মেলনে আহ, অংশগ্রহণ করেছে, ঠিক আছে, এবং এটা এবছর চীনে অনুষ্ঠিত হয়েছে। তারিখটা মনে রাখবে, 31 থেকে 1 সেপ্টেম্বর। এবার দেখো এখানে প্রথমত চীন, কাজাকিস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এই দেশগুলো নিয়ে প্রথম এই এসসিও গঠিত হয়, এবং পরবর্তীকালে 2017 সালে ভারত এবং চীন এতে যোগদান করে, এবং এর পরে গিয়ে 2021 সালে ইরান, এবং সর্বশেষ বেলারুশ 2022 সালে, 2024 সালে, ভুল বললাম, 2024 সালে যোগদান করে। ইরান 2023 সালে যোগদান করে। যদি জিজ্ঞাসা করা হয় যে এসসিও এর সর্বশেষ প্রতিনিধিকে, সেটা হচ্ছে বেলারুশ, ঠিক আছে, 2024 সালে। এছাড়া কি অবজারভার স্টেট বলে দুটো অবজারভার স্টেট আছে, একটা হচ্ছে মঙ্গোলিয়া, একটা হচ্ছে আফগানিস্তান অবজারভার স্টেট, এই সংস্থা। ওকে, তো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো যে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সরকার কলেজ ছাত্রীদের জন্য ইউ ইউ স্পেশাল বাস চালু করেছে? ইউ স্পেশাল চালু করেছে হচ্ছে দিল্লি সরকার। দেখো, দিল্লির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনিক যাতায়াতের উন্নতি করার জন্য ইউ স্পেশাল বাসের একটি নতুন বহর চালু করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর দ্বারা, ঠিক আছে, রেখা গুপ্ত ফ্ল্যাগ অফ করেছে। দেখো এই ইউএফ স্পেশাল কিন্তু আগেও ছিল, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছিল। ওকে, এই উদ্যোগটি দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা ইউ স্পেশাল পরিষেবাকে পুনরুজ্জীবিত করে এবং একটি আধুনিক বৈদ্যুতিক এবং শিক্ষার্থী বান্ধব গণপরিষেবা বহন ব্যবস্থা চালু করে, যা পরিবেশগত সচেতনতার সাথে বর্ধিত নিরাপত্তার সমন্বয় করে। দেখো আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজে পড়েছি যে এই কলেজ ছাত্রী বা যারা কলেজ স্টুডেন্ট, এদের উপরে বাসে বিভিন্ন হেনস্থা হয়, এবং দিল্লিতে একটা বলতে নেই, দিল্লিতে একটা রেপ হয়েছিল কলেজ স্টুডেন্ট পাবলিক বাসে। তো তার উপরে ভিত্তি করে এই ইউ স্পেশাল বাস পরিষেবাটা চালু করা হয়েছিল, যেখানে কলেজ স্টুডেন্টরা যাতায়াত করবে। ওকে, তো সেটাকে আবার নতুন করে চালু করলো দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। এটা দিল্লিতে চালু হলো। পরের প্রশ্ন দেখবো আমরা, 5 নম্বর, ওনাম। এটা ওনাম হবে। ওকে, ওনাম উৎসব তোমরা সকলেই জানো। ওনাম উৎসব কোথায় পালিত হয়? এটা হচ্ছে কেরালায়। দেখো আমরা আগের দিন পড়েছিলাম নুয়াখাই উৎসব, এটা ছিল কোথায়? ওড়িশাতে। ওড়িশা। দেখো এটা হচ্ছে কৃষি উৎসব একটা নোয়াখাই, ওনামও কিন্তু একটা কৃষি উৎসব, ঠিক আছে। তো দেখবো আমরা কেরালার সবচেয়ে বেশি পালিত উৎসব হচ্ছে ওনাম, যেটা ত্রিপুনিথুরায় এক জাঁকজমকপূর্ণ ও বার্লিন সুরে শুরু হয়েছিল ঐতিহ্যবাহী আট চামায়া চামায়াম শোভাযাত্রার মাধ্যমে, যা রাজ্যের 10 দিনের ফসল উৎসব। এটাও কিন্তু ফসল উৎসব, ওনামটাও কিন্তু ফসল উৎসব। দেখো এখন আগে হয়তো এরকম দিত যে ওনাম কোন রাজ্যে, কিন্তু এখন দিয়ে দেয় যে ওনাম কোন ধরনের উৎসব, ঠিক আছে, এটা একটা ফসল উৎসব। তো এটা তোমরা দেখে নেবে। আহ, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন যাওয়ার আগে এখানে ভারতের বিভিন্ন রাজ্যের আহ, অনুষ্ঠানগুলো, উৎসবগুলো, বিখ্যাত উৎসবগুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে। পরের প্রশ্ন 6।
সম্প্রতি প্রকাশিত জাতীয় বার্ষিক প্রতিবেদন ও নারী সুরক্ষা সূচক যেটাকে নারী বলা হয়, NARI, 2025 অনুসারে ভারতের কোন শহর মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ? এটা সবচেয়ে নিরাপদ হচ্ছে কোহিমা। কারণ বর্তমানে ভারতবর্ষে লজ্জার বিষয় যে মহিলাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচারের রিপোর্ট কিন্তু আসছে। সেটা শুধুমাত্র ঘরের বাইরে না, ঘরের ভেতরেও বিভিন্ন অত্যাচারের রিপোর্ট কিন্তু প্রকাশিত হচ্ছে। তো সেই দিক দিয়ে কোহিমাটা ভারতের সবথেকে নিরাপদ নারীদের জন্য বলে ঘোষণা করা হয়েছে। দেখো, জাতীয় বার্ষিক প্রতিবেদন এবং নারী সুরক্ষা সূচক 2025 ভারতের নারীদের নিরাপত্তার বিষয়ক চমকপ্রদ ফলাফল উপস্থাপন করেছে। প্রতিবেদনে কোহিমা বিশাখাপত্তনম সবচেয়ে নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। এছাড়া পাটনা এবং জয়পুর মহিলাদের মধ্যে সবথেকে অনিরাপদ বলে প্রমাণিত হয়েছে। এছাড়া জাতীয় পরিষদ নারী প্রতিবেদন এবং সূচক অনুসারে কোহিমা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক, ইটানগর এবং মুম্বাইকে নিরাপদ শহরে বলে বর্ণিত করা হয়েছে। আমরা এরপরে পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, এটা হচ্ছে কোন দেশের অ্যাটলাস সার্ভে টেলিস্কোপ 3.1 বাই অ্যাটলাস ধূমকেতু আবিষ্কার করেছে? 3.1 বাই অ্যাটলাস, দেখো এটা করেছে চিলি। নাসার অর্থায়নে এবং চীনের রিও হার্তোডোতে অবস্থিত অ্যাটলাস। অ্যাটলাস কি? একটা টেলিস্কোপ, অ্যাস্ট্রয়েড টেরিস্টোরিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম, অ্যাটলাসের ফুল ফর্ম। সার্ভে টেলিস্কোপ ধূমকেতু 3.1 বাই অ্যাটলাস আবিষ্কার করেছে। এটি এখনো পর্যন্ত মানুষের দ্বারা আবিষ্কৃত তৃতীয় অন্তর্নাক্ষত্রিক বস্তু। অন্তর্নাক্ষত্রিক বলতে আমাদের নক্ষত্রের নয়, অন্য কোনো নক্ষত্র থেকে এসছে। আমাদের নক্ষত্র হচ্ছে সূর্য। সূর্য যে আমাদের সৌরমণ্ডল বা সৌরজগৎ বা আমরা যা বলি সৌর পরিবার, তার মধ্যে নয়, তা অন্য কোনো সৌর পরিবার থেকে এসছে। 3.1 অ্যাটলাস হলো একটি ধূমকেতু যা 2025 সালের নাসার অর্থায়নকৃত অ্যাটলাস, যেটা চীনে অবস্থিত, তাতে চিলিতে অবস্থিত, সেখান থেকে আবিষ্কৃত হয়েছে। অন্তর্নাক্ষত্রিক মহাকাশ বা যার গতিপথ দেখায় যে এটি একটি অন্য নক্ষত্র মণ্ডল থেকে আসা একজন পরিদর্শক। দেখো, ধূমকেতুর দ্রষ্টব্য কি বলছে? ধূমকেতুর নামকরণ সাধারণত তাদের আহ, আবিষ্কৃতদের যে কোনো ধূমকেতু যখন নামকরণ হয়, যারা আবিষ্কার করে তাদের উপরে আহ, ভিত্তি করে নামকরণ করে তারা। অ্যাটলাস জরিপ দখলের নাম করা, বাদ দাও ওটা। ওকে, চলো। আহ, অক্ষর আন্তর্নক্ষত্রিকের অর্থ হচ্ছে অন্য নক্ষত্র, অন্য সৌরজগৎ থেকে এসছে, আমাদের সৌরজগতের নেই। আর এটা তৃতীয়, সেই জন্য এর নামের মধ্যে 3 রয়েছে, 3.1 এবং 3 রয়েছে। দেখো, চিলি আমরা দেখে নিলাম দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা প্রান্তীয় সামুদ্রিক প্রান্তীয় বা উপকূলীয় দেশ চিলি, যার রাজধানী সান্তিয়াগো, অফিসিয়াল ভাষা স্প্যানিশ, রাষ্ট্রপতি এখন গ্যাব্রিয়েল বেরিক এবং মুদ্রা চিলি পেসো। মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট IMD কর্তৃক প্রকাশিত স্মার্ট সিটি ইন্ডেক্স 2025-এ নিম্নলিখিত কোন শহর প্রথম স্থান অধিকার করেছে? এটা করেছে জুরিখ। এটা করেছে জুরিখ শহর। দেখো, IMD স্মার্ট সিটি ইন্ডেক্স 2025 বিশ্বের সবচেয়ে স্মার্ট সিটির তালিকায় প্রকাশ করেছে, যেখানে জুরিখ, অসলো এবং জেনেভা এগিয়ে আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশনে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কর্তৃক প্রকাশিত IMD স্মার্ট সিটি ইন্ডেক্স 2025-এ আরো তুলে ধরেছে যে কিভাবে বিশ্বজুড়ে শহরগুলির নাগরিক জীবন উন্নয়ন করার জন্য প্রযুক্তি, অবকাঠামো এবং প্রশাসনের কাজে লেগেছে। তার মানে এই যে ইন্ডেক্সটা করা হয়েছে, ইন্ডেক্সটার ভিত্তি কিন্তু এইগুলোই ছিল: নাগরিক জীবনের উন্নয়ন, জন্য প্রযুক্তি, অবকাঠামো এবং প্রশাসন। এটাই এর ভিত্তিতে কিন্তু এটা করেছে। সুইস শহরগুলির আধিপত্য অব্যাহত থাকলেও মধ্যপ্রাচ্যে নাটকীয়ভাবে এগিয়ে রয়েছে এবং ভারতীয় শহরগুলি বিশ্বের শীর্ষ 20-র বাইরেই রয়েছে। দেখো, আমরা এখানে একটা লিস্ট দেখে নেব, যেখানে প্রথমে আছে জুরিখ, দ্বিতীয় অসলো, জেনেভা, এর মধ্যপ্রাচ্যের দুবাই এবং আবুধাবি কিন্তু এসে গেছে এর লিস্টে। এছাড়া সাউথ এশিয়ার মধ্যে প্রথমে একদম সব থেকে কাছের যে র্যাঙ্ক আছে, সেটা হচ্ছে সব থেকে কাছের বলতে
প্রথম দিকে র্যাঙ্ক হচ্ছে সিঙ্গাপুর, 9 নম্বর র্যাঙ্কে আছে। ভারতীয় কোনো শহর কিন্তু 125 নম্বর র্যাঙ্কের মধ্যে নেই। তো চলো পরের প্রশ্ন আমরা দেখি। সম্প্রতি কোন রাজ্যে 18 বছরের বেশি বয়সীদের জন্য নতুন আধার কার্ড তৈরি নিষিদ্ধ করা হচ্ছে? 18 বছরের বেশি বয়সীদের জন্য নতুন আধার কার্ড তৈরি করা নিষিদ্ধ করা হয়েছে। এটা করা হচ্ছে আসাম। দেখো, আসাম সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। কি সেই সিদ্ধান্ত? বলছে রাজ্যের 18 বছরের বেশি ব্যক্তিদের, যাদের বয়স 18 পার করে গেছে, তাদের উপর নতুন করে আর আধার কার্ড করা হবে না। এটা 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে। কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে কাদের? তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং চা বাগানের কর্মরত শ্রমিকদের। এদের বলা হয়েছে আগামী 1 বছর তারা 18 বছরের উপরে যারা আছে তাদের আধার কার্ড করতে পারবে, কিন্তু তারপরে আর তারা পারবে না। ওকে, তো চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। ভারতের 22তম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আইআইএম কোন শহরে প্রতিষ্ঠিত হবে? এটা প্রতিষ্ঠিত হবে গুয়াহাটিতে। দেখো, এটা গুয়াহাটিতে প্রতিষ্ঠিত হবে। এটা হবে 22তম আইআইএম ভারতের। এটা হচ্ছে কেন হবে এটা প্রতিষ্ঠিত? কারণ আসামে প্রায় 3 কোটির বেশি জনসংখ্যা এবং এখানে কোনো আইআইএম নেই এবং নর্থ ইস্টেই নেই। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইআইএম। সরকার বলেছে এটি প্রতিষ্ঠিত হলে উত্তর পূর্ব ভারতের শিক্ষা এবং উন্নয়নে, সামগ্রিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা হচ্ছে আইআইএম প্রতিষ্ঠা হবে 22তম আইআইএম কোথায় প্রতিষ্ঠিত হবে? গুয়াহাটি শহরে। পরবর্তী প্রশ্ন, কোন প্রতিবেশী দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং 6 বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিংহকে গ্রেপ্তার করা আছে? দেখো, এই ধরনের প্রশ্ন খুব কম আসে, কিন্তু ভাবো একটা দেশের রাষ্ট্রপতি এবং 6 বারের প্রধানমন্ত্রী, অর্থাৎ অনেকটা ইম্পর্টেন্ট। তো কোন দেশের ইনি? ইনি হচ্ছেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি এবং 6 বারের প্রধানমন্ত্রী ছিলেন রনিল বিক্রম সিংহ। রনিল বিক্রম সিংহ 2025 সালে এনাকে গ্রেপ্তার করা হয়। কেন গ্রেপ্তার করা হয়েছে? রাষ্ট্রপতি থাকাকালীন ব্যক্তিগত বিদেশ ভ্রমণের জন্য সরকারি তহবিল ব্যবহার করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখো, শ্রীলঙ্কার রাজধানী কি? কলম্বো এবং শ্রী জয়বর্ধনে পড়া কোট্টা। শ্রীলঙ্কার মুদ্রা হচ্ছে শ্রীলঙ্কা রুপি। সরকারি ভাষা সিংহলি ও তামিল। সভাপতি বর্তমানে, মানে প্রেসিডেন্ট বর্তমানে, অনুরা কুমার দিশানায়ক এবং প্রধানমন্ত্রী হচ্ছে হরিণী আমরাসুরিয়া। পরবর্তী প্রশ্ন আমরা দেখবো 12 দাগ। ভারতীয় জাতীয় ক্রীড়া দিবসে ভারতে প্রথমবারের মতন কোন ব্র্যান্ডের উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ট্রাক সারফেস উন্মোচন করা হয়েছে? এটা করা হয়েছে হচ্ছে সারফেস, মন্ডগুলো কোম্পানির একটি ট্রাক সারফেস। তারপরে দেখো, জাতীয় ক্রীড়া দিবসে ভারতের এই সম্পর্কে একটু দেখি। তাদের প্রথম মন্ডো ট্রাক উন্মোচন করেছে, এটি ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া নিশ্চিত। এর সাথে ভারতের আরো 24টি এর সাথে সাথে ভারত আরো 24টি দেশের সাথে যোগ দিলে, এবং এটা 25তম দেশ হবে ভারত মন্ডো ট্রাক ব্যবহারকারী। নতুন ট্রাকে ভারতের ক্রীড়াবিদদের বিশ্বমানের সুযোগ সুবিধা দেবে, ঠিক আছে। তো এরপরে আমরা দেখে নিই, মন্ডো একটি ইতালিয়ান কোম্পানি, ঠিক আছে, ইতালিয়ান কোম্পানি, এটা ভারতের বিভিন্ন দেশে দিয়ে থাকে। রাবার সিনথেটিক ট্রাক দেবে এরা। পরবর্তী প্রশ্নটা আমরা দেখবো 13 দাগ। আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা বিরুদ্ধ দিবস 2025 পালিত হয় কোন তারিখে? এটা পালিত হয় 29শে আগস্ট। দেখো, 1945 সালে 16ই জুলাই প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার পর থেকে বিশ্বজুড়ে 2000-এরও বেশি পরীক্ষা করা হয়েছে। প্রায়শই এর ফলে কি হয়, মানব স্বাস্থ্য এবং পরিবেশের উপর যে ধ্বংসাত্মক পরিণতি হয় তার দিকে কিন্তু কেউ লক্ষ্য দেয় না। এই লক্ষ্য দেওয়ার জন্য জাতিসংঘ 2009 সালে 2রা ডিসেম্বর তাদের 64তম অধিবেশনে 64/35 নম্বর প্রস্তাব গ্রহণ করে, যার মধ্যে সর্বসম্মতিক্রমে 29শে আগস্টকে আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা বিরোধী দিবস বলে ঘোষণা করা হয়। এটা 29শে আগস্ট কেন ঘোষণা করা ছিল? কারণ হচ্ছে 1991 সালে 29শে আগস্ট কাজাখস্তানের সেমিপালটিনস্ক পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করা হয়েছিল। তার স্মরণেই এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে।
পরের প্রশ্ন আমরা দেখব, সম্প্রতি কোন দেশ ভারতীয় কর্মীদের জন্য 10 লক্ষের বেশি চাকরির স্লট খুলেছে? এটা খুলেছে হচ্ছে রাশিয়া। দেখো, আমরা জানি যে বহুদিন থেকে, ঐতিহাসিক সময় বলতে অনেকদিন, স্বাধীনতার পরবর্তী সময় বা সেই সময় থেকে ভারতের সঙ্গে রাশিয়ার কিন্তু সম্পর্ক খুবই ভালো। এবং বর্তমান যে পরিস্থিতি, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে, রাশিয়ার সঙ্গে ভারতের আমেরিকার সম্পর্ক চিরদিনই খারাপ, এবং যেখানে দাঁড়িয়ে ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা রাশিয়াকে বিভিন্ন প্রকারের স্যাংশন লাগিয়েছে, সেখানে দাঁড়িয়ে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরো শক্ত হয়েছে। তাই ভারতীয় কর্মীদের কর্মসংস্থানের জন্য রাশিয়া তাদের দেশে প্রায় 10 লক্ষ চাকরির একটা সুযোগ দেবে। দেখো কি বলেছে, কি করে দেবে? শ্রমিক সংকট, ক্রমবর্ধমান শ্রমিক সংকট রাশিয়ার এবং ভিসা নিয়ম শিথিল করার উদ্দেশ্যে রাশিয়ার নির্মাণ যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক্স এর মতো খাতে 10 লক্ষের বেশি ভারতীয় কর্মীকে স্বাগত জানাতে প্রস্তুত বা প্রস্তাব দিয়েছে রাশিয়া। ঠিক আছে, এটা 2025 সালের শেষ নাগাদ কমপ্লিট হয়ে যাবে, এবং এটা সম্পন্ন হলে ভারতীয়দের সুবিধা হবে। দেখো, রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, রাশিয়ার মুদ্রা রাশিয়ান রুবেল, মহাদেশ হচ্ছে ইউরোপ এবং এশিয়া। কারণ রাশিয়ার ম্যাক্সিমাম জমি হচ্ছে এশিয়াতে, কিন্তু রাজধানী মস্কো কিন্তু ইউরোপে, ওই জন্য এটা ইউরোপ এবং এশিয়া দুই জায়গায় আছে। অফিসিয়াল ভাষা রাশিয়ান। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন এবং রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। দেখো, আজকে 15তম প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন রাজ্যে তার প্রথম পূর্ণাঙ্গ আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট পাইলট সুবিধা উদ্বোধন করেছে? এটা করেছে গুজরাটের সানন্দতে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের সানন্দে ভারতের প্রথম পূর্ণাঙ্গ আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট পাইলট লাইন সুবিধাগুলি উদ্বোধন করেছে। এটি সিজি সেমি দ্বারা তৈরি। এই সুবিধার জন্য ভারতের সেমিকন্ডাক্টর রোডম্যাপ এর একটি বড় অগ্রগতি চিহ্নিত হবে, এবং আত্মনির্ভর ভারতে এবং প্রযুক্তি সার্বভৌমত্ব বৃহত্তর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। ক্রমবর্ধমান বিশ্বব্যাপী চাহিদা এবং 2032 সালের মধ্যে 10 লক্ষ সেমিকন্ডাক্টর পেশাদারদের প্রত্যাশিত ঘাটতির সাথে ভারত এবং কৌশলগত ক্ষেত্রে উৎপাদন এবং প্রতিভার কেন্দ্র উভয় হিসাবে নিজেকে অবস্থান করছে। তো এই ছিল আজকের প্রশ্নগুলো। তোমরা প্রশ্নগুলো, ভিডিওটা পুরো দেখবে, এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, ভালো থেকো।